আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্যাগের সর্বশেষ একটা ভিডিওতে আমি উরুগুয়ে কিভাবে আর্জেন্টিনাকে সর্বশেষ একটা ম্যাচে আটকে দিয়েছিল সেটা নিয়ে আলোচনা করেছি। সেখানে উরুগুয়ের কয়েকটা পজিটিভ সাইন নিয়ে যেমন আলোচনা করেছি, একই সঙ্গে পরোক্ষভাবে হলেও আর্জেন্টিনার কয়েকটা উইকনেস নিয়ে আলোচনা করেছি। আজকে আরেকটু ডিরেক্ট অ্যাপ্রোচে চলে যেতে চাই। আজকে একেবারে ডিরেক্টলি আর্জেন্টিনার কয়েকটা উইকনেস হতে পারে এমন বিষয় নিয়ে আলোচনা করব। তবে তার আগে একেবারে স্পষ্টত বলছি, আর্জেন্টিনার উইকনেস নিয়ে আলোচনা করছি তার মানে কিন্তু দলটাকে আন্ডার এস্টিমেট করছি না। আর্জেন্টিনা এবারের কোপা আমেরিকাতেও একেবারে ফেভারিট দল হিসেবে যাবে। তবে এবারের ইকুয়েশনটা ভিন্ন। এবার আপনার ট্রফিটা ডিফেন্ড করতে হবে। যে কোনো একটা ট্রফি জয়ের চেয়েও অনেক অনেক কঠিন সে ট্রফিটা ডিফেন্ড করা, সে ট্রফিটা ব্যাক টু ব্যাক জেতা, এবং এই জায়গা থেকে চ্যালেঞ্জটা হয়তো বা আরও বড়। তবে আর্জেন্টিনা যে ফেভারিট সেটা নিয়ে কোনো ডাউট নেই। আর্জেন্টিনা লিওনেল মেসির সঙ্গে অ্যাডজাস্ট করে ফুটবল খেলে। লিওনেল মেসির উপর বড় রকমের একটা ডিপেন্ডেন্সি বা নির্ভরতা থাকে, এটা একটা ভালো দিক। লিওনেল মেসি ম্যাচের পর ম্যাচ আর্জেন্টিনাকে জিতিয়েছেন, ট্রফির পর ট্রফি এনে দিয়েছেন। তবে এটাই কিন্তু আর্জেন্টিনার জন্য কোনো একটা সময় বড় রকমের একটা চিন্তার কারণ হতে পারে না। কোনোভাবে এটা বলছি না যে লিওনেল মেসি আন্ডার পারফর্ম করবেন, তিনি তার আগের মতো পারফর্ম করতে পারবেন না। লিওনেল মেসি সবসময় মেসির মতোই পারফর্ম করেন। মেসিকে আটকানো অনেক সময় ইম্পসিবল ব্যাপার। তবে যে জিনিসটা আসলে করা যায় সেটা হচ্ছে বাকি প্লেয়ারদেরকে আটকানো যায় যাতে করে লিওনেল মেসি জায়গা মতো বল না পান। একেবারে ক্লিয়ার কাট স্ট্র্যাটেজি কিন্তু উরুগুয়ে দেখিয়েছিল, এমন হাই ইন্টেন্সিটি, এমন একটা টেম্পো নিয়ে গেমটা খেলা যাতে করে আর্জেন্টাইন বাকি প্লেয়াররা একেবারে স্ট্র্যাটেজি হতে না পারেন। একদম যদি সহজে বলি, আর্জেন্টিনা স্লো বিল্ড আপের ফুটবল খেলে। এটাকে কিন্তু আমি একেবারে স্লো পেসের ফুটবল বলবো না। অনেক সময় আর্জেন্টিনার ধীরগতির ফুটবল হিসেবে অনেকেই এই জিনিসটা বলে ফেলেন। আমার কাছে মনে হয় একেবারে চাক্ষুষ একটা ভুল করেন তারা, কারণ এখানে স্লো বিল্ড আপ এবং স্লো ফুটবলের মধ্যে পার্থক্যটা অনেকে হয়তো বুঝতে পারেন না। স্লো বিল্ড আপ হচ্ছে আপনি আস্তে আস্তে বলটা নিজেদের মধ্যে আদান প্রদান করে একটু গুছিয়ে তারপরে আক্রমণে উঠবেন। ব্যাপারটা এমন নয় যে আর্জেন্টিনা একেবারে দ্রুত আক্রমণে উঠতে পারে না। ব্যাপারটা এমনও নয় যে প্রতিপক্ষ ডিবক্সের সামনে আর্জেন্টিনা ঠায় দাঁড়িয়ে থাকে। বরঞ্চ আর্জেন্টিনার ফুটবল স্টাইলটা হচ্ছে নিজেদের মধ্যে কয়েকটা পাস আদান প্রদান করে স্লোলি বিল্ড আপ করে হুট করে এমন একটা পেসি মুভমেন্ট করা, এমন একটা এক্সেলারেশন করা, অর্থাৎ খুবই দ্রুত গতিতে ডিবক্সের মধ্যে ঢুকে পড়া এবং সেখান থেকে কয়েকটা পাসের মাধ্যমে চোখের পলকে কিন্তু ফিনিশ করে আসা। এটা ম্যাচের পর ম্যাচ আর্জেন্টিনা দেখিয়েছে। তবে এই টাইপের ফুটবল খেলতে হলে কয়েকটা পাস নিজেদের মধ্যে খেলতে হয়। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে যেটা উরুগুয়ে খুব ভালো করেছিল সেটা হচ্ছে আর্জেন্টাইন প্লেয়ারদেরকে 4-5টার বেশি পাস একসঙ্গে তারা খেলতে দেয়নি। যখন তারা আটকাতে পারেনি হাই প্রেসিংয়ের মাধ্যমে, তারা তখন ফাউল করে হলেও আটকিয়েছে। এবং কোপা আমেরিকাতে আপনি ম্যাচের পরে ম্যাচে দেখবেন কিভাবে ফাউল করা হচ্ছে, কিভাবে অ্যাগ্রেসিভ ফুটবল খেলা হচ্ছে। লাতিন আমেরিকাতে এই জিনিসগুলো ইউরোপের চেয়ে বেশি অ্যালাউ করা হয়। ফিজিক্যাল ফুটবলের হাব আমার কাছে লাতিন আমেরিকা মনে হয়। এই আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে এই দলগুলো যে সকল দলের বিপক্ষে খেলবে, এমনকি কখনো কখনো এই দলগুলো কিন্তু অনেকটুকু চড়া হয়ে ফুটবল খেলায়। সো যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আর্জেন্টাইন প্লেয়াররা যাতে করে 4-5টার বেশি পাস নিজেদের মধ্যে খেলতে না পারেন, যাতে করে ডিবক্সের আশেপাশে লিওনেল মেসি খুব একটা বেশি স্পেস না পান। সেটা একটা বড় স্ট্র্যাটেজি হতে পারে যেভাবে আর্জেন্টিনাকে আটকানো যায়। এবং এমন টাইপের হাই ইন্টেন্সিটি গেমের বিপক্ষে আর্জেন্টিনার প্লেয়াররা আসলে কতটুকু সুবিধাজনক অবস্থায় থাকবেন এটা আর নিয়ে কিছু না হলেও প্রশ্ন করার অবশ্য সুযোগ আছে। এটা একটা উইকনেস না বললেও যে কোনো ম্যাচে এটা কিন্তু একটা উইকনেস হয়ে যেতে পারে। আরও একটা জিনিস যদি কোনো একটা দল অ্যাপ্লাই করে, জানি না তারা অ্যাপ্লাই করবে কিনা, এটা আর্জেন্টিনার বিপক্ষে হয়তো বা কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো দিনে বা ম্যাচে ফল বয়ে আনতে পারে। সেটা হচ্ছে একেবারে লো লাইন ডিফেন্স করা, অর্থাৎ নিজেদেরকে ডিফেন্ডারদেরকে একেবারে নিজেদের সীমানায় নিয়ে আসা এবং সেখানে এত বেশি ডিফেন্ডার রাখা যে যাতে করে মেসি, ডি মারিয়ারা ফ্রাস্ট্রেটেড হন, যাতে করে তারা খুব একটা বেশি স্পেস পান না এবং তারপর কাউন্টার অ্যাটাকে উঠে একের পর এক আক্রমণের মাধ্যমে আর্জেন্টিনার ডিফেন্সকে ব্যস্ত রাখা। এখানে একটা জিনিস অবশ্যই বলবো, আর্জেন্টিনার কাছে ভালো একটা ডিফেন্স আছে। এখানে গোলকিপার হিসেবে এমিলিয়ানো মার্টিনেজ, তার সামনে ক্রিস্টিয়ান রোমেরো, ওটামেন্ডিরা বেশ ভালো একটা ডিফেন্স লাইন তৈরি করেন। তবে মাঝে মধ্যে আমার কাছে মনে হয় ক্রিস্টিয়ান রোমেরো ছাড়া বাকি সেন্টার ব্যাক হিসেবে যারা খেলবেন, ওটামেন্ডি কিংবা পরবর্তীতে পেসদেলা যদি নামেন, এদের স্পিডের একটা ঘাটতি আছে এবং তাদের বিপক্ষে আপনি যদি হাই স্পিডে প্লেয়ার নামান তাহলে তারা অনেক সময় 1 ভার্সেস 1 ব্যাটলে অনেক বেশি করে অ্যাডভান্টেজ পায়। আর্জেন্টিনার সিস্টেমটা এমন যে নাহুয়েল মলিনাকে অনেকটুকু ওভারল্যাপ করে উঠে আসতে হবে, লেফট ব্যাক পজিশনে প্লেয়ারকে অনেক বেশি করে ব্যস্ত থাকতে হবে। তাই ফুল ব্যাকরা উপরের দিকে উঠে আসলে কাউন্টার অ্যাটাকে খেলে আর্জেন্টিনার বিপক্ষে গোল দেওয়ার চেষ্টাটা সবসময় খারাপ কিছু নয়। বরঞ্চ যদি ফাইনাল থার্ডে মেসি, ডি মারিয়া, আলভারেস, লাউতারো মার্টিনেজ এদেরকে হতাশ করা যায় তাহলে কাউন্টার অ্যাটাক আর্জেন্টিনার বিপক্ষে যে কোনো দলের জন্য বড় একটা অস্ত্র হতেই পারে। সো ওভারঅল দুটো স্ট্র্যাটেজির কথা বললাম। প্রথমত
এমনভাবে প্রেস করা যাতে করে আর্জেন্টাইন প্লেয়াররা লাগাতার কয়েকটা পাস খেলতে না পারেন, দ্বিতীয়ত নিজেরা লো লাইন ডিফেন্স করে কাউন্টে অ্যাটাকে ওঠা। এই স্ট্র্যাটেজিগুলো যদি কাজে লাগানো যায়, লিওনেল স্কালোনির এই দলটার কিছু না কিছু জায়গাতে কিছু না কিছু দুর্বলতা এখনও আছে বলে আমার কাছে মনে হয়। তবে যাওয়ার আগে এই জিনিসটা বলবো, সেই দুর্বলতার বিপরীতে আর্জেন্টিনার কাছে সামর্থ্য আছে যে কোনো ম্যাচে কামব্যাক করার। যে দলটাতে মেসি ডি মারিয়া খেলেন তাদের চান্সের সবটুকু থাকবে, সবসময় থাকবে। তবে আমি এই জিনিসটা আসলে বোঝাতে চাইলাম যে আর্জেন্টিনা একেবারে দ্য ইনভিনসিবল, একেবারে অপরাজেয় এমন টাইপের জিনিসপত্র আসলে ভাবা উচিত নয়, কারণ ফুটবলে খুব কম সময়ে কম দল এতটা লাগাতারভাবে ইনভিনসিবল, অপরাজেয় থাকতে পারে। আশা করছি কনটেক্সটটা বুঝেছেন। ধন্যবাদ সবাইকে।